তৃতীয় স্থান অধিকার করেছে বিবেকানন্দ শিশু নিকেতন। প্রথমেই এই স্বর্ণপদক গ্রহণ করছে এবং সেই সঙ্গে অভিজ্ঞানপত্র তুলে দিয়ে এবং 25,000 টাকা অনুদান তুলে দিয়ে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্যান্য অতিথিদের উপস্থিতিতে অন্তরিক্ষ পালের হাতে এই পুরস্কার তুলে দিচ্ছেন, এই স্বর্ণপদক তুলে দিচ্ছেন। ইন্দ্রাণী ভৌমিক মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির। তুমি মঞ্চে চলে আসো। অভিনন্দন অন্তরিক্ষ পালকে। এবারে ইন্দ্রাণী ভৌমিক মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে। তৈরি থাকবে সুমিত দেবনাথ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার বিবেকানন্দ শিশু নিকেতন। পুরস্কার গ্রহণ করছেন, পদক গ্রহণ করছে ইন্দ্রাণী ভৌমিক। স্বর্ণপদক তুলে দিচ্ছেন, সেই সঙ্গে 25,000 টাকা অনুদান এবং অভিজ্ঞানপত্র তুলে দিয়ে এই সম্বর্ধনা তুলে দিচ্ছেন। এবারে এগিয়ে আসবে সুমিত দেবনাথ। সুমিত দেবনাথ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে বিবেকানন্দ শিশু নিকেতন থেকে। তৈরি থাকবে দীপজয় পাল মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে মির্জা হায়ার সেকেন্ডারি স্কুল। পরপর অনির্বাণ দেবনাথ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে পানিসাগর হলিক্রস স্কুল থেকে। এবারে সুমিত দেবনাথ পদক গ্রহণ করছে। এগিয়ে আসবে দীপজয় পাল মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে মির্জা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। দীপজয় পাল। এবারে এগিয়ে আসবে অনির্বাণ দেবনাথ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে পানিসাগর হলিক্রস স্কুল থেকে। এবারে এগিয়ে আসবে অদ্রিত ঘোষ মাধ্যমিকে পঞ্চম স্থান নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে। সবাই মিলে প্লিজ জোরদার করতালি দিয়ে আমাদের মেধাবী ছাত্রছাত্রীদের অভিনন্দিত করবার অনুরোধ রাখছি। অদ্রিত ঘোষ নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে। এগিয়ে আসবে তুলিকা চৌধুরী মাধ্যমিকে পঞ্চম স্থান শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস ক্লাস 12 স্কুল। তুলিকা চৌধুরী। এরপর তৈরি থাকবে প্রিয়ম দেবনাথ। এগিয়ে আসবে প্রিয়ম দেবনাথ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে তুলামুড়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। তৈরি থাকবে সুস্মিতা দে। এবারে এগিয়ে আসবে সুস্মিতা দে মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে বৃন্তক শিক্ষা নিকেতন থেকে। তৈরি থাকবেন দীপশিখা কর্মকার। এবারে দীপশিখা কর্মকার মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। তৈরি থাকবে দেবজিৎ সরকার। মঞ্চের কাছে এসে দেবজিৎ তৈরি থাকবে। দেবজিৎ সরকার। দীপশিখা কর্মকার মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। এবারে এগিয়ে আসবে দেবজিৎ সরকার মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে আনন্দমার্গ হাই স্কুল থেকে। তৈরি থাকবে বিথি সিনহা। বিথি সিংহ তৈরি থাকবে। বিথি সিংহর পক্ষে বিথির মা গ্রহণ করবে। বিথি সিংহ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে পিএম শ্রী বাইদ্যার দিঘি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। বিথি সিংহর পক্ষে বিথি সিংহার মা এই পুরস্কার গ্রহণ করছে। দীপজয় সূত্রধর মঞ্চে চলে আসো। এবারে এগিয়ে আসবে দীপজয় সূত্রধর মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে বিবেকানন্দ শিশু নিকেতন থেকে। তৈরি থাকবে বৃষ্টি দেবনাথ। সবাই মিলে প্লিজ আরো একবার জোরে করতালি হোক।
এবারে এগিয়ে আসবে দৃষ্টি দেবনাথ, মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে বিবেকানন্দ শিশু নিকেতন থেকে। তারপর তৈরি থাকবে অনুষ্কা রুদ্রপাল। অনুষ্কা রুদ্রপাল। এবার এগিয়ে আসবে অনুষ্কা রুদ্রপাল, মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে পিএম শ্রী ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। অর্থাৎ 2025 মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সেরা 10-এ 15 জন স্থান করেছে। সবাই মিলে প্লিজ আমাদের ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য জোরদার করতালি হোক। এবারে মঞ্চে আসছে জয়দীপ রুদ্রপাল, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে পিএম শ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। তৈরি থাকবে সপ্তদীপা নাথ, পরপর তৈরি থাকবে রক্তিম দেবনাথ, অনামিকা দেবনাথ। অনেক অনেক অভিনন্দন জয়দীপ রুদ্রপালকে, প্রথম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে। এবারে সপ্তদীপা নাথ, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে পিএম শ্রী ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। তৈরি থাকবে রক্তিম দেবনাথ। এবারে এগিয়ে আসবে রক্তিম দেবনাথ, হায়ার সেকেন্ডারিতে তৃতীয় স্থান অধিকার করেছে প্রাচ্য ভারতী হায়ার সেকেন্ডারি স্কুল। সবাই মিলে প্লিজ হাতে হাত রেখে আরো একবার অভিনন্দিত করবার অনুরোধ রাখছি। রক্তিম দেবনাথের পর অনামিকা দেবনাথ তৈরি থাকবে। এবারে এগিয়ে আসবে অনামিকা দেবনাথ, উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে এইচআর বিল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। তারপর তৈরি থাকবে কৃতি দে। তারপর অনামিকা দেবনাথ। অনামিকা দেবনাথ, কৃতি। এগিয়ে আসো কৃতি দে, হায়ার সেকেন্ডারিতে পঞ্চম স্থান অধিকার করেছে বিলোনিয়া বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। কৃতিদের পক্ষে কৃতিদের মা এই পদক গ্রহণ করছেন। কৃতিদের পর স্বর্ণালী দেবনাথ তৈরি থাকবে। এবারে এগিয়ে আসবে স্বর্ণালী দেবনাথ, উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে পিএম শ্রী ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। সবাই মিলে প্লিজ জোরে করতালি হোক। নেক্সট মিঠু নাথ তৈরি থাকবে। এবারে এগিয়ে আসছে মিঠু নাথ, উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে আভাংছড়া হায়ার সেকেন্ডারি স্কুল। তারপর তৈরি থাকবে দেবলীনা দেবনাথ। মিঠু নাথের পর এগিয়ে আসবে দেবলীনা দেবনাথ, উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে গনকি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। তারপর তৈরি থাকবে করণ কর্মকার। করণ কর্মকার। এবারে এগিয়ে আসছে করণ কর্মকার, উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে পিএম শ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। সকলের কাছে অনুরোধ রাখছি আরো একবার করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য এবং আশীর্বাদ প্রদান করবার জন্য। এবারে এগিয়ে আসবে প্রিয়া দেবনাথ, উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে কোকিছড়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই পরীক্ষায় সেরা 10-এ এখানে 10 জন স্থান করেছে। প্লিজ আরো একবার জোরদার করতালি হোক তাঁদের জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী এককালীন আর্থিক সহযোগিতা। মেধাবী ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা বৃত্তিমূলক যারা শিক্ষার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এই ক্ষেত্রে 2018 থেকে এই প্রকল্প চালু হয়েছে এবং 2025-এ 156 জনকে 78 লক্ষ টাকা এই আর্থিক অনুদান, এককালীন অনুদান দুটি কিস্তিতে তুলে দেওয়া হচ্ছে। আজকে প্রতীকী রূপে 5 জনের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হবে। যাদের নাম ঘোষণা করব তোমরা মঞ্চে চলে আসবে। প্রথমে মঞ্চে
আসার জন্য। তারপর পরপর তৈরি থাকবে অনিকেত দত্ত, অভিজিৎ দেবনাথ, জ্যোতির্ময় দেবনাথ এবং স্নিগ্ধা নাথ। দুটি কিস্তিতে তাদের এই 1,00,000 টাকা তুলে দেওয়া হবে প্রতি ছাত্রকে। আজকে দামি চেকের মধ্য দিয়ে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হচ্ছে। মনশ্রী সিনহা। আবারও অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে এই আর্থিক সহযোগিতা তুলে দেবার জন্য। তারপর অনিকেত দত্ত, অনিকেত দত্ত, £1,00,000 দামি চেকের মধ্য দিয়ে তুলে দেওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, দুটি কিস্তিতে তুলে দেওয়া হচ্ছে। এবারে অনিকেত দত্ত, অনিকেত দত্তর পর তৈরি থাকবে অভিজিৎ দেবনাথ। অভিজিৎ দেবনাথ মঞ্চে চলে আসুন। এবারে অনিকেত দত্তর পর অভিজিৎ দেবনাথ, অভিজিৎ দেবনাথ, তারপর জ্যোতির্ময় দেবনাথ মঞ্চে চলে আসুন প্লিজ। জ্যোতির্ময় দেবনাথ, স্নিগ্ধা নাথ। এবারে অভিজিৎ দেবনাথ, এবারে এগিয়ে আসবে জ্যোতির্ময় দেবনাথ। জ্যোতির্ময়, জ্যোতির্ময় দেবনাথ এবং তারপর স্নিগ্ধানাথ। স্নিগ্ধানাথ মঞ্চে চলে আসুন। ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ব্যাচেলর অফ ফার্মেসি পড়ছি। অতঃপর সমাজের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিদ্যাসাগর সোসিও কালচারাল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে। শ্রী সজল আচার্য মহাশয়, ওনাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। অনুরোধ করব ওনাকে মঞ্চে আসার জন্য। বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মাননা 2025, শ্রী সজল আচার্য, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ। আপনি একজন কর্তব্যনিষ্ঠ বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ। দীর্ঘ বহু বছর ধরে আপনি বিভিন্ন পাঠ্যপুস্তক ও বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় বস্তুনিষ্ঠ লেখার জন্য আপনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। আপনার নিরলস প্রচেষ্টা এবং উদ্যম রাজ্যের শিক্ষার সামগ্রিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে। আপনার এই অবদানের কথা মনে রেখে আপনাকে বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মাননা 2025 প্রদান করতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা আপনার দীর্ঘ জীবন কামনা করি। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে শল পরিয়ে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে এবং 10,000 টাকা স্যাংশন মেমো তুলে দিয়ে ওনাকে এই সম্মানে ভূষিত করবার জন্য বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মাননা 2025 প্রদান করা হচ্ছে শ্রী সজল আচার্য মহাশয়কে। অতঃপর বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মাননা 2025 প্রদান করা হবে শ্রী সুকুমার চন্দ্র নাথ ভৌমিক মহাশয়কে। অনুরোধ করব আপনি অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। শ্রী সুকুমার চন্দ্র নাথ ভৌমিক, বিশিষ্ট শিক্ষাবিদ। আপনি একজন কর্তব্যনিষ্ঠ বিশিষ্ট শিক্ষাবিদ ও ধর্ম প্রচারক। দীর্ঘ বহু বছর ধরে আপনি অসংখ্য শিক্ষার্থীকে এবং অগণিত মানুষকে শিক্ষা ও ধর্মের আলোতে আলোকিত করেছেন। ধর্ম যাহা কিছু সত্য তাহাই ধর্ম, সেই ধর্মকে আপনি আঁকড়ে রেখেছেন। আপনার নিরলস প্রচেষ্টা এবং উদ্যম রাজ্যের সামগ্রিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে। আপনার এই অবদানের কথা মনে রেখে আপনাকে বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মাননা 2025 প্রদান করতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা আপনার দীর্ঘ জীবন কামনা করি। অতঃপর মঞ্চের কাছে তৈরি থাকবেন কাজল চন্দ্রনাথ মহাশয়। সবাই মিলে প্লিজ জোরদার করতালি হোক শ্রী সুকুমার চন্দ্রনাথ ভৌমিক মহাশয়ের জন্য। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা আপনাকে।
এবারে বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মাননা 2025 প্রদান করা হবে শ্রী কাজল চন্দ্রনাথ মহাশয়কে, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবক। আপনি একজন কর্তব্যনিষ্ঠ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক। দীর্ঘ বহু বছর ধরে আপনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোতে আলোকিত করেছেন। আপনার নিরলস প্রচেষ্টা এবং উদ্যম রাজ্যের শিক্ষার সামগ্রিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে। আপনার এই অবদানের কথা মনে রেখে আপনাকে বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি স্মারক সম্মাননা 2025 প্রদান করতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা আপনার দীর্ঘ জীবন কামনা করি। সবাই মিলে প্লিজ একবার জোরদার করতালি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্যান্য অতিথিদের উপস্থিতিতে শল পরিয়ে সেই সঙ্গে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে এবং 10,000 টাকা স্যাংশন মেমো তুলে দিয়ে এই বিদ্যাসাগর সোসিও কালচারাল অ্যাওয়ার্ড প্রদান করছেন। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং অন্যান্য অতিথিদের এই অ্যাওয়ার্ডগুলি প্রদান করবার জন্য। সম্মানিত সুধীজন, এবারে আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে। এবারে বিনম্র অনুরোধ রাখব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সকলকে আলোকিত করবার জন্য, অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবার জন্য। সবাইকে নমস্কার। আজকে প্রজ্ঞা ভবনে যে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক, বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান এবং অন্যান্য যেসব এখানে সম্বর্ধনার অনুষ্ঠানের আয়োজন যে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাখা হয়েছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ওবিসি ওয়েলফেয়ার এবং ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্টে শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। উনি আমাদের সামনে এই ডিপার্টমেন্ট সম্পর্কে এবং ত্রিপুরা সরকারের যে বিভিন্ন স্কিমের বিষয়ে যে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ইত্যাদি বিষয়ে উনি আমাদের সামনে কথা বলেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসাবে শ্রী মৃণালকান্তি নাথ, চেয়ারম্যান ওবিসি কর্পোরেশনের, এবং আজকের যিনি সভাপতিত্বের আজকের অনুষ্ঠানের দায়িত্বে আছেন সেক্রেটারি ওবিসি ওয়েলফেয়ারের শ্রী তাপস রায় মহোদয়। এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর ওবিসি ওয়েলফেয়ার শ্রী নির্মল অধিকারী মহোদয়, এবং যারা আজকে পুরস্কার নিতে এসছেন অনেকে এক দুজনকে দেখলাম আমাদের বাবা বা মায়েরা এসছেন, এবং যারা পুরস্কার নিতে এসছেন সমস্ত অ্যাওয়ার্ডি এবং স্টুডেন্টস ফ্রম স্কুল অ্যান্ড কলেজেস, এবং ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যারা অফিসাররা এখানে উপস্থিত, অভিভাবক যারা উপস্থিত হয়েছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা এতক্ষণ ধরে দেখছিলাম যে মেধা দেখতে গেলে কোথায় কি ওবিসি পশ্চাৎপদ, আদারওয়াইজ পশ্চাৎপদ শ্রেণী। আমি তো এটা দিতে গিয়ে তো মনে হলো না এরকম তারা পশ্চাৎপদে আছে। বিভিন্ন জায়গায় শুধু পড়াশোনার ক্ষেত্রেও না, খেলাধুলার ক্ষেত্রেও আমরা দেখি বহু পশ্চাৎপদ ওবিসি বলে বলে আমাদের ত্রিপুরাতে কিন্তু এই ওবিসি টুবিসি এইসব মানে যদিও আছে, কিন্তু কাজের বেলায় কিন্তু দেখা যায় কোনো পশ্চাৎপদ বলে কিছু না, বরং অগ্রভাগে ওনাদের অবস্থান। তো খুব ভালো লাগে। ঠিক আছে, প্রোগ্রামে আসি, এসসি সম্প্রদায়েরই হোক, এসটি সম্প্রদায়ের হোক, মাইনরিটিরই হোক, সব জায়গায় আমি যাই, এবং আমরা সবচেয়ে বড় হচ্ছে যে মানুষ হচ্ছে সবচেয়ে বড়, এবং সত্যিকারের অর্থে মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের বিকাশ এবং তার যে মানে ভিতর থেকে তাকে যে প্রতিষ্ঠিত করা, সেটার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে সেটা সব ক্ষেত্রেই তার জন্য কিন্তু আমাদের চিন্তা করতে হবে।
আজকে আমি ওবিসি কল্যাণ দপ্তরকে বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ দেব, যেভাবে এই দপ্তরকে উনি চেষ্টা করছেন যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের যে অন্যান্য দপ্তরের যারা এখানে ওবিসি কর্পোরেশন আছে বা ওবিসি যার একটা আমাদের কমিশন আছে, ওনারা কিন্তু চেষ্টা করছেন, এবং যেগুলো স্কিমগুলো দিল্লির থেকেও আসে এবং আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু ওনারা ওতপ্রোতভাবে জড়িত এবং চেষ্টা করছে যারা ওবিসি সম্প্রদায়ের তাদের জন্য সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এবং এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এখানে আমি দেখছিলাম, যেটা একটু আগে আমরা এটা আপনাদের সামনে এই ডিপার্টমেন্টের তরফ থেকে যে একটা আমি বলবো যে পাম্পলেটের মতো ওনারা প্রকাশ করেছেন এখানে, সেখানে আমি দেখছিলাম যে এই যে কমিউনিটি আমরা ওবিসি বলি, একটা সাইজেবল অ্যামাউন্ট সারা ত্রিপুরার মধ্যে, কিন্তু তারপরেও আজকে আমরা দেখতে পাই তাদের অনেক এই যে কমিউনিটির অনেকে কিন্তু আছে এখানে, ডেভেলপমেন্ট তো হচ্ছে, কিন্তু আরো যারা পিছিয়ে আরো রয়েছে তাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বারবার বলছেন যে লাস্ট মাইল পর্যন্ত আমাদের সমস্ত মানুষের উন্নয়ন দরকার, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস। এটা কিন্তু এই ধরনের যারা গ্রামীণ স্তরে আছে বা লাস্ট মাইলে আছে, সেটা লাস্ট মাইলে মানে প্রান্তিক, শুধু একটা রাজ্যের প্রান্তিক এরিয়া না, প্রান্তিক যদি কাজ আমরা দেখি বা মানুষ হিসাবে যে কাস্ট ওয়াইজ তৈরি করা হয়েছে, সেখানেও তাদের উন্নয়নের যে তাদের উন্নয়ন এবং বিশ্বাস এবং তার যে চেষ্টা করা, সেটাই কিন্তু প্রয়াসের যে বিষয় মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন, সেটা কিন্তু আমরা সেখানে আমরা চেষ্টা করছি। আমরা ত্রিপুরা স্টেটও আমরা চেষ্টা করছি। এখানে প্রায় 44 কমিউনিটিস দেখা গেছে যে ত্রিপুরা স্টেট তাদেরকে কারা কারা ওবিসি তাদেরকে রিকগনাইজ করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে আবার সেখানে 41 কমিউনিটিসকে, আমরা ত্রিপুরা স্টেট আমরা 44, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে 41। তো 41 সেই জায়গায় 44 communities recognized by the state আর 41 communities recognized by the government of India। এবং দেখা গেছে যে এই যে কমিউনিটিস তাদেরকে যদি আলাদাভাবে একটা সেপারেট ডিপার্টমেন্ট না করা যায়, আগে কিন্তু উইং ছিল অন্যান্য ডিপার্টমেন্টের সাথে, সেটাকে সেপারেট ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয়েছে। তার মেইন উদ্দেশ্য কি, টু ফর্মুলেট পলিসিস, এমন সব পলিসি করা যায় যাতে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ওবিসি পিপল। এবং এত বড় একটা বিশাল সংখ্যক যারা এই শ্রেণীতে আছেন, তাদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে রাজ্যের কোনো সময় ডেভেলপমেন্ট হবে না। রাজ্যের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে দেশেরও ডেভেলপমেন্ট হবে না। এখানে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি সব বেঁধে দিয়েছেন যে বিকশিত ভারত 2047-এ। তো এখানে বিকশিত এক তো আর্থসামাজিক উন্নয়ন, এক তো শিক্ষার দিক দিয়ে, খেলাধুলার দিকে হোক, মানসিকভাবে হোক, সব দিকে যে উন্নয়ন যদি হয়, ইনফ্রাস্ট্রাকচারেই হোক, তাছাড়া আমাদের যে সিকিউরিটির বিষয়ে হোক, দেশের সুরক্ষার বিষয়ে হোক, সেটার কিন্তু একদম বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, প্রতিটা স্টেট যখন হবে তবেই বিকশিত ভারত হবে, সেই দিশায় কিন্তু কাজ করছে। এবং আমি আশা করি যেভাবে আমাদের এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে, এবং একটা সময় আসবে যে 2047-এ আমরা যত কাস্টই থাকুক যাই থাকুক সবারই কিন্তু ডেভেলপমেন্ট হবে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, আমাদের মধ্যে কিন্তু কনফিউশন যায় কত পার্সেন্টেজ, কত পপুলেশন ওবিসি আছে। যেহেতু এখানে 44 কমিউনিটিস আমরা বলছি এখানে, তাহলে পপুলেশনের দিক দিয়ে আমরা এখানে দেখছি যে টোটাল ওবিসি পপুলেশন, এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা একটা সেন্স মানে যে সার্ভে করেছিল, সেখানে দেখা গেছে প্রায় যে পপুলেশন আছে ওবিসি 9 লক্ষের উপরে। তো 9 লক্ষের উপরে, হুইচ ইজ
20.54% of the total population. কাজে এবং ওবিসি ফ্যামিলি কতজন? 2,24,000-এর উপরে। তো এই যে সার্ভে, সেই সার্ভে আবার 2011-এর যদি আমরা সেন্সাস দেখি, সেটা কিন্তু আবার আরেক রকম। আবার যখন নতুন ভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সেন্সাস এখানে কমপ্লিট হবে, তখন আসল চিত্রটা এখানে ফুটে আসবে। কিন্তু এখানে যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্টের যে তাদের যে সার্ভে, সেই সার্ভে হিসাবে আপাতত এই তথ্যটা আমার কাছে আছে। এবং এই যে ডাটা কালেক্টেড ফ্রম পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, দুই সময়ে আপ টু পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা 31/1/2020, আর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইউডিডি সেটা দিয়েছে 28/2/2018। আমার এখানে প্রায়শ ওবিসি সম্প্রদায়ের আমাদের বিভিন্ন যেসব জায়গায় আমি যুক্ত রয়েছি, তারা সবসময় একটা দাবি করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ওবিসিদের জন্য, তাদের জন্য যদি রিজার্ভেশন থাকে, ত্রিপুরাতে রিজার্ভেশন কেন রাখা হবে না? এখানে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সেখানে যে এসসি এসটি 50%-এর উপরে কিন্তু রিজার্ভেশন রাখা যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। তো এটা খুব ক্লিয়ার হওয়ার দরকার। ক্লিয়ার হওয়ার দরকার এই কারণে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে তাদের যে এসসি রিজার্ভেশন আছে 7.5%, আর মানে এসটি রিজার্ভেশন আছে 7.5%, আর এসসি রিজার্ভেশন আছে 15%। তাহলে দ্য টোটাল রিজার্ভেশন এসসি এসটির কত গিয়ে দাঁড়ালো, এবং ওবিসির সব মিলিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় 49.5%। তো আজকে ত্রিপুরাতে আমাদের এখানে এসসি এবং এসটি যদি আমরা দেখি, সেখানে কিন্তু 31% হচ্ছে এসটি, এসসি হচ্ছে 17%। তো দুটো মিলে আমাদের অলরেডি 48%। কাজে এই জায়গার মধ্যে আমাদের পক্ষে ওবিসি কে দেওয়া, যদিও আসে আমরা বলছি আচ্ছা দেখছি করব, তবুও আমরা চিন্তা ভাবনা করছি কিছু করা যায় কিনা, কারণ ওই যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা রয়ে গেছে সেটা তো আমরা ক্রস করি, কেন 49% হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিজার্ভেশন, আর আমাদের ত্রিপুরাতে 48%। কাজে এই জায়গার মধ্যে ওবিসিদের জন্য so far reservation is concerned, it's very difficult to keep this reservation in our policy. তো এটা খুব পরিষ্কার হওয়া দরকার। এবং এখানে আবার আমি বলছি, the government of India is able to introduce 27% reservation for employment education for OBC, because the scheduled tribes reservation is 7.5% and SC reservation is 15%. কাজে এখানে 49% আছে ওনাদের। আমাদের এখানে মধ্যে যে বিষয়টা আমি বললাম যে 48%, এই কারণেই আমরা কিন্তু সেটা বাড়াতে পারছি না। এখানে আজকে যে আমাদের যে মেইন যে আজকে আলাদা করে এই যে ওবিসি ডিপার্টমেন্ট করা হয়েছে, ওয়েলফেয়ার, মানে তাদের যেসব ওয়েলফেয়ারের যা যা স্কিম আছে তাদের সম্পর্কে নতুন কোনো ওয়েলফেয়ার করা যায় না, সেটা এডুকেশনই হোক বা বিভিন্ন স্তরে হোক, তার নিয়ে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট করছে এবং সেই ভিজন নিয়ে কিন্তু কাজ করছে। এবং কালচারাল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, একটু আগে আমার পূর্ববর্তী বক্তার সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন পুরো বিস্তারিতভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কিন্তু এই যে আপলিফটমেন্ট অফ সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য ওবিসি সারা ত্রিপুরাতে আমরা তাদের যে অ্যাকশন প্ল্যান সেগুলো প্রতিনিয়ত কিন্তু বানাচ্ছেন। এবং আরো ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় কিনা, এবং ফাইন্যান্সিয়ালি যারা উইকার সেকশন, ওবিসির মধ্যেও কিন্তু অনেক আছে আরো উইকার সেকশন, ফাইন্যান্সিয়ালিও কিন্তু আছে, তাদেরও কিভাবে হেল্প করা যায় সেই ব্যবস্থা কিন্তু হচ্ছে। সেন্ট্রাল স্কিম যেগুলো আছে এখানের মধ্যে যেরকম প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, কনস্ট্রাকশন অফ হোস্টেল ফর ওবিসি বয়েজ অ্যান্ড গার্লস, মাননীয় মিনিস্টার মহোদয় অলরেডি বলেছেন দুটো হোস্টেল হচ্ছে এখানে ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য দুটো জায়গায় হচ্ছে। এবং এখানে সোশিও ইকোনমিক স্কিম সম্পর্কে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এখানে আমরা দিলাম, যেমন
under nucleus budget scheme, Vidyasagar Socio-Cultural Award, Economic Upliftment Scheme, construction of market stall, সেগুলো কিন্তু যারা ওবিসি সম্প্রদায় তাদেরও ব্যবস্থা করা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদির ব্যবস্থা এখানে করা হয়েছে। আজকে আমাদের যে সরকার এখানে আসার পর আপনারা দেখবেন যে 2018-এর পর থেকে যেভাবে আজকে কৃষি হোক, স্বাস্থ্যের বিষয় হোক, স্পোর্টসের বিষয় হোক, শিল্পের বিষয় হোক বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন এবং বিশেষ করে জনসাধারণের যে নিরাপত্তা, সেটা কিন্তু আজকে ত্রিপুরার মধ্যে আমরা সব দিক দিয়ে কিন্তু নিরাপত্তার দিক দিয়ে অন্যান্য প্রদেশের তুলনায় অনেক অনেক বেটার। যে কারণে বাইরের থেকে যারা ইনভেস্টার্স এখানে আসতে চাইছে এবং আসছেও, এখানে প্রচুর ইনভেস্টার্স এখানে আসে। এবং কিছুদিন আগেও আমি সব জায়গায় এটা বলি যে দিল্লিতে যখন আমরা নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর একটা বিজনেস সামিট হয়েছিল, সেখানে 8টা রাজ্যের মধ্যে ত্রিপুরা টোটাল 30,000 করোড়ের মানে মৌ হয়েছে। এর মধ্যে 50%-এর উপরে আমাদের প্রায় 15,000 কোটি টাকার উপরে মৌ শুধু ত্রিপুরার জন্য হয়েছে। আপনারা ভাবুন, 8টা রাজ্যের মধ্যে। আজকে ত্রিপুরাতে যদি আমরা জিএসডিপির কথা আমরা বলি, সেখানে আমরা সেকেন্ড বেস্ট কিন্তু আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। পার ক্যাপিটা ইনকাম যদি আমরা বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড বেস্ট। এখানে যদি কিছুদিন আগেও আমাদের যিনি আমাদের পুলিশের যিনি আমাদের যিনি টপ পুলিশিং এ আছেন, উনি কি বলেছেন যে 20 বছরের মধ্যে ত্রিপুরাতে একটা ইতিহাস হয়েছে, 20 বছরের ইতিহাসে প্রথমবার 8.2% ত্রিপুরাতে ক্রাইম রেট কমেছে। এটা ভাবা যায় না কোনোদিন। তো সেই কারণে মানুষ বাইরের থেকে এখন আসছে। নীতি আয়োগ আমাদেরকে বলছে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা প্রায় 347টার মতো ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিক স্তরে আমরা প্রাইজ পেয়েছি। আজকেও আমি একটা প্রোগ্রাম থেকে এসেছি, নীতি আয়োগের একটা প্রোগ্রাম ছিল, যে টিআইএফটির একটা প্রোগ্রাম। সেখানে দেখা গেছে যে মানে 8টা স্টেট না, বাইরের থেকেও প্রচুর রাজ্য আজকে প্রচুর সেক্রেটারি, চিফ সেক্রেটারি পর্যন্ত এখানে এসছে। ত্রিপুরা কিন্তু এখন সারা ভারতবর্ষের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র যদি বলা যায়, আমি ভুল বলবো না, এমন একটা জায়গায় আছে। ডিরেগুলেশনের দিকে আজকে বিভিন্ন যেসব কলোনিয়াল যে বিষয়গুলো ছিল, এইগুলোকে কিন্তু আজকে আমরা প্রথম রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে চিফ সেক্রেটারিদের যে সম্মেলন ডেকেছিলেন, সেখানে দেখা গেছে উনাকে বললেন যে আপনি কিভাবে এটা সম্ভব হলো। কালকেও ডিরেগুলেশন আমরা দ্বিতীয় পর্যায়ে শুরু করেছি আমরা ক্যাবিনেটে। কি করে এটা সম্ভব হলো, ওর জন্য ওনাকে পিপিটির মাধ্যমে বলতে হয়েছে। এবং উনি কি বলেছেন যে आप लोग देखिए इतना बड़ा सब बड़ा बड़ा राज्य है और छोटा सा राज्य है, उनसे सीखिए कैसे किया है। যে কারণে বিহার থেকে আরম্ভ করে বহু রাজ্যের থেকে, আজকে আমি সেখানে বলছিলাম যে ইনভাইট করেছে ত্রিপুরাকে, অফিসাররাও গিয়েছেন বহু জায়গায়, যে কিভাবে এই ডিরেগুলেশন আপনারা করতে পেরেছেন সেই বিষয়ে ওনারা সেখানে তাদের বক্তব্য এখানে রেখেছেন। এটা আমাদের জন্য একটা সম্মানের বিষয়। আজকে আমরা বাজেটে আমরা দেখেছি যে বাজেটে যেভাবে ওবিসিদের এবং পশ্চাৎপদ যারা এসটি সম্প্রদায়ের আছেন বা এসসি সম্প্রদায়, সেখানেও কিন্তু এদের বাজেট অনেকটা প্রায় মানে অনেক বেশি কিন্তু সেখানে ইনক্রিজ করেছে। তো প্রতিনিয়ত, কারণ অর্থনীতির উন্নয়নের পাশাপাশি যদি আমরা সেখানে যদি বুস্ট আপ না করি, তাহলে মানে ফাইন্যান্সিয়ালের সাথেও সামাজিক উন্নয়নও কিন্তু সম্ভব হবে না, মান উন্নয়নেরও কিন্তু প্রয়োজন। আজকে আমরা এই সবচেয়ে আরো বড় গৌরবের বিষয় হচ্ছে ত্রিপুরাতে যে 95.6% যেটা ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া, যে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে তৃতীয় রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে, মেঘালয়া এবং গোয়ার পরে তৃতীয়। এবং সেখানে যে ক্রাইটেরিয়া 95.6%, 95% যদি হয় তবে এটাকে 100% ধরা হয়।
এবং ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আজকে 3rd পজিশনে সারা ভারতবর্ষের মধ্যে। আমাদের যে ওবিসি সম্প্রদায়ের এখানে যারাই আছেন, আমি বহু জায়গায় ওনাদের লেখাপড়াই হোক, আমি আবারও বলেছি গান বাজনা এভরিথিং, সব জায়গায় আমি দেখি কোনো অবস্থায় যে পশ্চাৎপদ আদারওয়াইজ মানে ব্যাকওয়ার্ড কমিউনিটি এইসব শব্দ খালি লেখা, কিন্তু কোনো অবস্থায় কিন্তু তারা কোনো জায়গায় ব্যাকওয়ার্ড আমার কাছে তো অন্তত মনে হয়নি। সব জায়গায় ওনারা কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে আছে। এবং এখানে ঠিক আছে ডিপার্টমেন্ট বা যে কমিশন বা কর্পোরেশন সেখান থেকে তো তারা হেল্প করবেনই এবং করাটা উচিত। এবং আমাদের আজকে যে 1000 কোটি টাকার মতো যে গত পরশুদিন যিনি বাজেট পেশ করেছেন ইউনিয়ন মিনিস্টার নির্মলা সীতারামনজি, সেখানে আমরা দেখেছি যে যারা প্রান্তিক ব্যক্তি আছেন, প্রান্তিক লোক যারা আছেন, প্রান্তিক এরিয়া আছেন, সেখানে ডেভেলপমেন্টের জন্য এবারে বাজেটের যে 3টা সবকা সাথ সবকা বিকাশ, ইনফ্রাস্ট্রাকচার আর প্রান্তিক যারা আছেন তাদের উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়েছে। এবং সেটা কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির যে দূরদর্শী যে চিন্তা ভাবনা নেতৃত্বে, তার জন্য এটা সম্ভব হয়েছে। এবং এখানে দেখা গেছে যে এইবারের যে বাজেটে আমি জাস্ট একটু দেখছিলাম যে 26-27 যে অর্থবর্ষে বাজেটে যে স্কলারশিপ, যে এসসি এসটি এবং ওবিসিতে কিন্তু অনেকটা বাড়িয়েছে স্কলারশিপে। এই যে স্কলারশিপ এবার দিল তার থেকে কিন্তু এবার বাড়বে, অর্থাৎ পোস্ট মেট্রিকে দেখা গেলে আমার কাছে যে ডাটা আমি নিলাম সেটা প্রায় 4% বাড়িয়েছে এবং প্রি মেট্রিক যেটা আছে প্রায় 15% এখানে বাড়িয়েছে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন আমি সবাইকে বলবো, যারা পুরস্কার পেয়েছেন, যারা পুরস্কার পাননি, একটা হেলদি কম্পিটিশন থাকা প্রয়োজন। এবং আমরা বারবার বলছি যে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা করতে চাই। যেভাবে দেশকে আজকে সুরক্ষিত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, আজকে যে অপারেশন সিন্দুরের মাধ্যমে এটা বারবার আমাদের বলা উচিত, বারবার এটা নিয়ে চিন্তা করা উচিত, আমাদের থট প্রসেসও সেটা ঢুকানো উচিত যে কি ছিল ভারত 2014 আগে। এমন একটা অবস্থা হয়েছিল এই ভারত টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। আমাদের যারা আমাদেরকে নিরাপত্তা দেয় বর্ডার এরিয়াতে তাদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে ফেলে রাখতো। পার্লামেন্টে টেররিস্টরা এসে খুন করে, তারপরে সেখানে অ্যাটাক করা, মুম্বাইয়ে বোম ব্লাস্টিং, কত লোককে ওখান থেকে টেররিস্টরা ঢুকে নিরীহ মানুষকে খুন করেছে আপনারা সবাই জানেন। আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নের কি অবস্থা ছিল? নর্থ ইস্টার্ন রিজিয়নে শুধু এই টেররিস্টের আনাগোনা। আমাদের ত্রিপুরার কি অবস্থা ছিল? সেখানেও যারা কোমলমতি, যারা এসটি সম্প্রদায়ের ছিল তাদেরকে বিপথে পরিচালিত করে তাদেরকে সন্ত্রাসের সাথে যুক্ত হয়েছিল। যারা সৃষ্টিকর্তা আজকে তারা দেখা গেছে এখনো ভাবছে যে ওরা চলে আসবে মসনদে, কিন্তু মানুষ অলরেডি টেস্ট করেছে ফেলেছে, তাদেরকে কোনোদিন আনবে না। সেটা ত্রিপুরাতেই হোক, সেটা নর্থ ইস্টেই হোক। কালকেও পার্লামেন্টে দেখছিলাম আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার উনি বলছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আসামের, উনিও সেই কথাটা বলছিলেন। তো এই যে অবস্থা, আজকে মোদিজির উপর এত ভরসা মানুষের, যে আশ্বাস বিশ্বাসের যে বিষয়টা চলে এসছে, আমাদের ত্রিপুরা সরকারেরও আপনারা দেখবেন আগে ত্রিপুরার যে অবস্থাটা ছিল, যে যেভাবে স্কুল কলেজগুলোতে একটা অরাজকতা অবস্থা, আমি জানি না এখন তো ছেলেরা জন্ম হয়নি তখন, যে 70 দশকে আমাদের যখন স্কুলে আমরা যেতাম আমরা ভাবতাম আজকে স্কুলে ঠিকভাবে পড়তে পারবো কিনা, স্কুল হবে কিনা, স্কুল থেকে ফিরে আসতে পারবো কিনা, কখন যে বোম পড়বে কেউ জানতো না। এসব আমাদের দেখাই হলো। তারা খালি বলতো কি যে মানে লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন, এইসব কথা আমরা ওয়ালে গিয়ে দেখতাম। আমাদের যারা লিজেন্ড ব্যক্তি তাদের মূর্তি ভেঙে ফেলছে, আমাদের দেশের জন্য যারা কাজ করেছেন তাদের ফটো ভেঙে মাটিতে আছড়ে পড়তো। আমাদের টিচারদের ইভেন মারধর করা হতো, পরীক্ষার সময় বোমা মারতো, পরীক্ষা দেবে না, এই ধরনের একটা অবস্থান। এবং তাদের পেছনে যারা লিডার তারা কিন্তু বিদেশে গিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পাঠাতো, এরকম একটা অরাজকতা অবস্থা। ওই সময় তো এরকম মনে হচ্ছিল যে আমরা আগামী দিন কোন দিশায় যাব, কি হবে দেশে। এক নরেন্দ্র
মানে ভারতকে চিনিয়েছেন চিকাগোতে, আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দজি, যে ভারতবর্ষকে যদি চিনতে হয় তো বিবেকানন্দকে যদি সবাই জানে তাহলে ভারতকে জানা যাবে। সব ধর্মের প্রতি ওনার যে ভারতের যে সবসময় তাদের শ্রদ্ধা থাকে, তাদের প্রতি যে একটা আত্মিক রিলেশন, সেটা উনি বলেছেন, কোনো মানে ধর্মের এগেনস্টে না। এবং এখন কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত দেশ কিন্তু এখন দেখছেন যে আরেক নরেন্দ্র কি করছেন। এখন এই আরেক নরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রীজি একটা চায়ওয়ালা, একজন চা বিক্রি, সেই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। অনেক ইন্টারন্যাশনাল কনস্পিরেসি চলছে এবং চলবেও আগামী দিন, কিন্তু যে টার্গেট নিয়ে যে দেশকে বিকশিত ভারত বানাবে এবং এতে করে আমাদের দেশ এবং রাজ্যগুলো যদি উন্নয়ন হয়, তাহলে তো আজকে যেখানে 8% উপরে যেখানে জিডিপি সারা ভারতবর্ষের হয়ে গেছে, অন্যান্য বড় বড় কান্ট্রিগুলো 2%, আমেরিকার মতো কান্ট্রি 2%-এর নিচে, এরকম অবস্থা হয়েছে। কাজেই তোমার দুঃখে আমি সুখী আর তোমার সুখে আমি দুঃখী, এই যে বিষয় আছে, সবাই এখন আজকে মানে আপনারা দেখেছেন কালকের যে নিউজটা এসছে, আমেরিকা বাধ্য হয়েছে এখন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ট্যাকটিস, সেই ট্যাকটিসে আজকে কিন্তু আমরা দেখলাম নতুন, আবার মনে হচ্ছে যে নতুন কিছু একটা হতে যাচ্ছে। সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো যখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে মুভ করেছে, তারপরে কিন্তু এইসব, তো এগুলো যে পলিসি এক এক সময় করতে হয় ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফর দ্য সেক অফ দ্য স্টেটস, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আমি আশা করি যে যে এবারের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজটা করলেন, সেটা কি করেছেন, যে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং অপারেশন সিন্দুর, এবং অপারেশন সিন্দুরের পর 26 জন যারা নাগরিক, নিরীহ নাগরিক, 25 জন ভারতীয় আর একজন নেপালের, তাদের ধর্ম জিজ্ঞেস করেছে তোমরা কোন ধর্মের, তাদের স্ত্রীর সামনে তাদের স্বামীদের হত্যা করেছে। এবং উনি বারবার বলেছেন मैं छोड़ूंगा नहीं, যেমন সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়েছেন, এয়ার স্ট্রাইক করে দেখিয়েছেন, এবার অপারেশন সিন্দুর করার পর সেখানেও আমরা দেখলাম আগে ভাগেই অনেক কান্ট্রি বলছে हमारे कारण ऐसा हुआ है, ও মানে সিজ ফায়ার হয়েছে। আর উনি বলছেন এখনো কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয়নি, যে কোনো সময় আবার হতে পারে। এবারও আমরা বাজেটে কি দেখলাম, যে ডিফেন্সে প্রায় 15%-এর উপরে এবার বাজেটে আরো রাখা হয়েছে, যে কারণে অনেকের কিন্তু অবস্থা কাহিল হয়ে গেছে অনেক কান্ট্রি। তো আমাদের দেশ শক্তিশালী হচ্ছে, দেশ সুরক্ষিত থাকলে আমরাও সুরক্ষিত, উই আর ইন দ্য সেফ হ্যান্ড, আমরা এমন একদম সেফ হ্যান্ডের হাতে আছি আমরা। তো আমাদের রাজ্যগুলো আমরা সেভাবে চেষ্টা করছি। আলোচনার মাধ্যমে অনেক সময় অনেক সমস্যা হয়, এখানে প্রায় 11টা-12টার মতো মুভ হয়েছে। এখানে যারা উগ্রপন্থীর সাথে যুক্ত হয়েছে ওনারাও অস্ত্র সমর্পণ করেছেন, একটা সুন্দর পরিবেশ এখন সৃষ্টি হয়েছে ত্রিপুরাতে। এবং উনি বলেছেন উই ডোন্ট নিড এনি প্রিচার, আমাদের জ্ঞান দিতে আসবে না, উই নিড পার্টনার। আমরাও বলছি যে উই নিড পার্টনার, উই ডোন্ট গিভ এনি মানে প্রিচ অর এনি উপদেশ, আমরা আমাদের মতো কাজ করব, যেটা ভালো হবে সেটা। এবং রাজনৈতিক যে ডেফিনেশন, সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। মানুষের সেবা করাটাই হচ্ছে মেইন, আমাদের সরকারের মেইন উদ্দেশ্য হচ্ছে ফর দ্য পিপুল, মানুষের জন্য কাজ করতে হবে, সেই দিকে আমরা কাজ করছি। আজকে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে যে এই সম্মাননা যে প্রোগ্রাম, সেটা আগামী দিন সেটার উত্তর আরো শ্রীবৃদ্ধি ঘটুক, সে আশা রেখে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের অনুপ্রেরণামূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্যে আজকের অনুষ্ঠান সত্যি আলোকিত হলো, এবং আপনার চিন্তা, আপনার পরিকল্পনা, আশাবাদের বাণী আমাদের সকলকে